চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছেন উত্তর উপজেলার বাস্তবায়ন পরিষদের নেতাকর্মীরা। হরতালের সমর্থনে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে ঢাকা, ফেনী, খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীরা দাবি করেন, সফর দপ্তর উত্তরাঞ্চলে স্থানান্তর না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে জুলাই আন্দোলনে শহীদ হন সাংবাদিক সোহেল আখুনজি। তার মৃত্যুর পর পরিবারে নেমে এসেছে বিপর্যয়। সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী। সঠিক তদন্তের মাধ্যমে তার হত্যার বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। প্রতিনিধি রেজাউল খানের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে হবিগঞ্জের বানিয়াচংয়ে আনন্দ মিছিল বের করেন ছাত্র জনতা। এতে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন উপজেলার পূর্বসাগর দিঘিরপাড় গ্রামের স্থানীয় সাংবাদিক সোহেল আখুনজি। এরপর থেকেই তার পরিবারে নেমে আসে চরম বিপর্যয়। সঠিক তদন্তের মাধ্যমে তার হত্যার বিচারের দাবি জানান স্থানীয়রা। সংসার একটু ইয়েতে চলছে, ওনার বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা খুব কষ্ট হচ্ছে। পরিবার অনেক আছেন, কষ্টে আছেন, তারা সবাই দিকে নিতেন। বর্তমান সরকারের কাছে আমি এটা আমার অনুরোধ যে ওনাদের দিকে একটু তাকানোর জন্য। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সোহেল আখুনজিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। সংসার চালাতে গিয়ে হিমশিমে পড়েছেন স্ত্রী মৌসুমী আক্তার। ৩ কোমলমতি শিশু সন্তানের পড়াশোনা ও তাদের ভবিষ্যৎ গড়তে সরকারি চাকরির দাবি জানান তিনি। আমি অনেক কষ্ট করে বাচ্চাদেরকে লেখাপড়া করাইতেছি বা সংসারটা চালাতে আমার অনেক কষ্ট হচ্ছে। সরকারের কাছে এটাই আমার দাবি, যাতে সরকার আমাকে একটা সরকারি চাকরি দেন। যদি চাকরি হয় তাহলে আমার বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর হবে। পিতাকে হারিয়ে এখনও কেঁদে ওঠে সন্তানেরা। ছবিতে প্রায়ই তাদের বাবাকে খুঁজে বেড়ান 3 ভাই বোন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সহযোগিতার পাশাপাশি পরিবারটির পাশে রয়েছে প্রশাসন। আমরা খুবই আন্তরিক এই ওনাদের বিষয়ে আমরা ওনাদেরকে জানিয়ে রেখেছি। ওনাদের যেই কোনো সমস্যা, যেই কোনো প্রয়োজন যেন আমাদের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করে এবং আমরা সেই বিষয়ে ওনাকে সহযোগিতার বিষয়ে বদ্ধপরিকর। বাবার স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা 3টি শিশুর পড়াশোনা ও ভবিষ্যৎ রক্ষায় সরকারের দ্রুত হস্তক্ষেপ আর সুষ্ঠু বিচার নিশ্চিত করাই এখন সময়ের দাবি। তামান্না সাদিকা, মাই টিভি। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের বাম্পার ফলন হলেও টানা 1 সপ্তাহের ভারী বর্ষণে তলিয়ে গেছে মরিচ ক্ষেত। এতে করে মোটা অঙ্কের লোকসানে পড়েছে শত শত কৃষক। এখন পরিবার নিয়ে খেয়ে পরে বেঁচে থাকাটাই কষ্টের হয়ে দাঁড়িয়েছে। শিবালয় প্রতিনিধি লিটন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন সাদিয়া হক মৌ। শিবালয়ের কৃষক তোফাজ্জল হোসেন চলতি মৌসুমে 5 বিঘা জমিতে মরিচের চাষ করেছিলেন। পেঁয়াজ আর রসুনের দাম কম থাকায় লোকসানে পড়ছে কৃষক। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন ছিল এই মরিচকে ঘিরে, কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তার সেই ক্ষেত এখন পানির নিচে। গাছ বাঁচানোর আর কোনো উপায় নেই, তাই লোকজন নিয়ে সময়ের আগেই অপরিপক্ক মরিচ তুলে নিচ্ছেন তিনি। যে মরিচটি তুলতেছি, মরিচটি তোলার যোগ্য না। যে জালি মরিচটা তুলতেছি, এই মরিচটা তো ছোট, এটা মরে গেছে, তাই এলো তুলে আমরা বিক্রয় করব। তোফাজ্জল হোসেনের মতো একই অবস্থা শিবালয় উপজেলার বেজপাড়া, মহাদেবপুর, বরঙ্গাইল, মুসুরিয়া সহ বহু কৃষকের। মরিচের ক্ষেত নয়, যেন তাদের স্বপ্ন ভেসে গেছে বৃষ্টির পানিতে। হঠাৎ এমন ক্ষতিতে চরম অনিশ্চয়তায় মরিচ চাষিরা। পেঁয়াজ রসুনের দাম নাই, মরিচের পর আমরা একটু নির্ভর করছিলাম। মরিচগুলো তোলা গেল কমপক্ষে 1.5 লক্ষ টাকা আমার ক্ষতি হয়েছে। 1-1.5 লাখ টাকা বিক্রি করে পারতাম। এদের মনে করলেন সংসারের, মনে করলেন থাকা চলাই, এনে তো মনে করলেন বাল বাচ্চা নিয়ে চলাই কষ্ট। ক্ষতির এই প্রভাব পড়তে শুরু করেছে বাজারেও। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এই অঞ্চলের মরিচ। তাই উৎপাদন কমে গেলে স্থানীয় পর্যায়ের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন অনেকেই। অতি ভারী বর্ষণের কারণে এই মরিচটা এবং কৃষকের ক্ষেত নষ্ট হয়ে গেছে। এখন আর মরিচ বরঙ্গাইল বাজারে নাই, মনে হয় চাহিদা অন্য জায়গা থেকে আমদানি করতে হবে, এই জন্য মরিচের বাজার বাড়তে পারে। এবছর 200 মরিচ চাষি ও অন্যান্য সবজি চাষি সহ মোট 800 কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। শিবালয় উপজেলার মরিচটা বিদেশেও রপ্তানি হয়,
এবং এখানে বেশ ভালো মানের মরিচ উৎপাদন হয়। উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে তাদের জায়গা থেকে কি কি ওই কৃষকদের সহায়তা কার্যক্রম আছে, একই সাথে হচ্ছে কৃষি পুনর্বাসন কমিটি আমরা সভা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী টানা বৃষ্টিতে শিবালয় উপজেলায় মরিচ ছাড়াও সবজি, রোপা, আমন সহ বিভিন্ন ফসলের মোট ১৫২০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১১২৫ জন, আর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১,১২,০০,০০০ টাকা। সাদিয়া হক মৌ, মাই টিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি এর আয়োজনে রাজধানীর বাইতুল মোকাররম জামে মসজিদ মার্কেট এবং আশেপাশের এলাকায় বাংলা কিউআর সম্পর্কিত একটি জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার কার্যক্রমের অংশ হিসেবে মসজিদ মার্কেট এলাকায় বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংক বাংলা কিউআর বুথ উদ্বোধন করা হয়। এরপর বাইতুল মোকাররম মার্কেট প্রদক্ষিণ করে একটি র্যালি অনুষ্ঠিত হয় এবং লাইভ কিউআর পেমেন্টের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের সহজ, দ্রুত ও নিরাপদ ব্যবহার সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের অবহিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার মোহাম্মদ মনিতুর রহমান এবং চিফ অফ ব্রাঞ্চ বিজনেস ও হেড অফ অপারেশনস হেলাল আহমেদ। চট্টগ্রামে স্বর্ণ ব্যবসাকে আধুনিকায়ন এবং জাতীয় রাজস্ব আদায়ে জুয়েলার্স ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের কেন্দ্রীয় সভাপতি এনামুল হক খান। চট্টগ্রামে অনুষ্ঠিত বাজুসের বিভাগীয় মতবিনিময় সভায় তিনি বলেন, ভ্যাট ও ট্যাক্স যথাযথভাবে পরিশোধের মাধ্যমে দেশের উন্নয়নে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে আয়োজিত সভায় বাজুস কেন্দ্রীয় নেতৃবৃন্দরা, চট্টগ্রাম বিভাগের 10 জেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিপুল সংখ্যক জুয়েলার্স ব্যবসায়ী অংশ নেন। অনুষ্ঠানে স্বর্ণশিল্পের আধুনিকায়ন ও ব্যবসার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সরকারি ও বেসরকারি বৃত্তিপ্রাপ্ত ১৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলাম এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে আরও এগিয়ে নেওয়া হবে। শনিবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা ও সার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। কৃষকদের পরিকল্পিত কৃষিকাজের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের উদ্যোগে খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নত করা হচ্ছে। তিনি জানান, লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার জন্য 1066টি নারিকেল গাছ বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের মধ্যে সার ও উন্নত বীজ বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবচেয়ে বেশি জনপ্রিয় নারিকেল গাছ, আমরা নারিকেল গাছ এর এই চারা আপনাদেরকে দিতেছি। আমরা অন্যান্য গাছও হয়তো বা দিব। আরেকদিকে সার এবং বীজ, উন্নত মানের বীজ, এটা আমরা বিতরণ করি। সরকার যে সবাই ঘরে ঘরে দিতে পারবে তা না, এই যে আপনাদেরকে উদ্বুদ্ধ করা, আপনাদের প্রয়োজনীয়তা হয়তো আপনারা মেটাবেন, কিন্তু আমরা সামান্য একটু সহযোগিতা করব, মনোবল দেব, সাহস দেব। এর কারণে আমরা এলাকার মানুষ, দেশের মানুষ, দেশ আমরা প্রকৃতভাবে আত্মনির্ভরশীল। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে বিএনপি সরকারের 4 মাসে 117টিকে আইনে পরিণত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে গণহত্যাকারী শেখ হাসিনা সহ
তার দোসরদের বিচারের দাবিতে আয়োজিত গণসমাবেশে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বাকি অধ্যাদেশগুলো গুরুত্ব বিবেচনায় যাচাই বাছাই শেষে আইনে পরিণত করা হবে। তিনি মানবাধিকার, গুম ও হত্যার বিষয়ে বিএনপির অবস্থানের কথাও তুলে ধরেন। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, শিক্ষার ভিত্তি ও মূল স্তম্ভ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা। এখান থেকেই একজন শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চশিক্ষার ভিত রচিত হয়। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলার সাধারণ সম্পাদক মনির হোসেন এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুর রহমান সহ আরও অনেকে। দীর্ঘ ১৭ বছর পর অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পার্বতীপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। গতকাল সকাল 10টায় শুরুর পর ক্লাবের ৫৯ জন ভোটার দুপুর ২:৩০ পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি হিসেবে ৩৩ ভোট পেয়ে আমার দেশ প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন এবং সর্বোচ্চ ৩০ ভোট পেয়ে মাইটিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন। ভোট গ্রহণের সময় দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য এজেড-এম রেজওয়ানুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাদো, পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ, রেওয়া থানার ওসি মাহমুদ উন নবী ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া মোসা লাইজু নামে এক নারীকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার রাতে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, নদীতে কচুরিপানা ধরে ভেসে থাকা অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন তারা। পরে ইউপি সদস্য সরোয়ার হোসেনের তত্ত্বাবধানে রাখা হয় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌপুলিশ। উদ্ধার হওয়া নারীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ সহ 4টি ওয়ার্ডে চালুর ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ উপলক্ষে শনিবার হাসপাতালের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, আগামী ৩০ জুলাই থেকে জরুরি বিভাগ সহ 4টি ওয়ার্ডে চিকিৎসা সেবা চালু হবে। এর মাধ্যমে কুষ্টিয়া সহ আশপাশের জেলার মানুষের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল কবির, কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এইচ-এম আনোয়ারুল ইসলাম, কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমার 24 আওয়ার্স ম্যান পাওয়ার, মেডিকেল অফিসার, আমার এমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, বেসিক কিছু প্যাথোলজি টেস্ট, ওটি, তো এই সব কিছুই কিন্তু আমরা গত প্রায় 1-1.5 মাস ধরে আমরা দৌড়াদৌড়ি করে এগুলো আমরা অ্যারেঞ্জ করছি। বেশ কিছু আমরা ম্যান পাওয়ার এখানে ডিপ্লয় করছি। এখন আমরা মোটামুটি আশা করছি যে এমার্জেন্সি ইনশাল্লাহ আমরা চালু করতে পারবো।